বিভিন্ন সুধী সমাবেশের সাথেও কিন্তু তিনি বৈঠক করেছেন। এবং সেক্ষেত্রে হেলেন জেরিন খান, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। মহাসচিব, বিএনপির মহাসচিব কিন্তু আজ আবারও সুস্পষ্ট করেছেন যে সংস্কার দ্রুত করে নির্বাচনের দাবি চাইছে বিএনপি। সেক্ষেত্রে আসলে আমাদের আজকের যে বিষয় সংস্কার, গণপরিষদ, জাতীয় নির্বাচন, কোন পথে দেশ, সেটি আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যিনি এখানে উপস্থিত হয়েছেন তাকেও। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেই বিষয়গুলো আসলে বাংলাদেশের মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে, সেই বিষয়গুলোই আপনি এখানে তুলে এনেছেন এবং এটা সম্পর্কে আমার মতামত জানতে চেয়েছেন। হ্যাঁ, সারা বিশ্বই জাতিসংঘের মহাসচিব যিনি এসছেন অ্যান্টনিও গুতেরেস, তার এই সফরকে কেন্দ্র করে সারা বিশ্বই বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এবং আরেকটা কারণও বাংলাদেশের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যে রোহিঙ্গারা, আমাদের এত ছোট দেশ, এত অধিক সংখ্যক লোক, তার মধ্যে আবার প্রায় 12 লক্ষের মতো রোহিঙ্গাদেরকে আমাদেরকে আজকে প্রায় 7-8 বছর যাবৎ তাদেরকে লালন পালন করতে হচ্ছে। সেই কারণেই এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি এবং আমাদের প্রত্যাশা যে জাতিসংঘের এই অ্যান্টনিও গুতেরেসের এই সফরকে কেন্দ্র করে আমাদের রোহিঙ্গাদের যে দীর্ঘদিনের যে আমরা সমস্যা মধ্যে আছি সেটার একটা সমাধান হবে, এটা বাংলাদেশের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি। কিছুটা হলো হয়তো কারণ যদিও আমরা দেখি যে যেই মুহূর্তে অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসছে সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোতে যে অনুদান দেওয়া হতো রোহিঙ্গাদেরকে, সেই অনুদানগুলো কিন্তু আরও কমে গিয়েছে। তো আমরা প্রত্যাশা জাতিসংঘ নিশ্চয়ই, জাতিসংঘের সদস্য হিসাবে বাংলাদেশ সবসময় কিছু আমাদের যে নীতিমালা আছে সেগুলো আমরা সবসময় পালন করে থাকি। তো সেই কারণে অ্যান্টনিও গুতেরেসের এই সফরে তিনি পলিটিক্যাল দলগুলোকে সাক্ষাৎ দিয়েছেন। যদিও আমরা জাতীয়তাবাদী দল, আমরা দীর্ঘদিন এদেশে রাষ্ট্র পরিচালনায় ছিলাম, বিরোধী দলে ছিলাম, সেই কারণে আমরা জাতিসংঘের অ্যান্টনিও গুতেরেস কেন এর আগে যে বান কি মুন এসেছিলেন কিংবা তার আগে যারা এসেছেন, বিএনপির কাছে নতুন তেমন কিছু না, কারণ বিএনপি তো যেহেতু দীর্ঘদিন এবং এই বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি এই ধরনের প্রোগ্রামগুলো অনেকবার ফেস করেছে। কিন্তু নতুন নতুন অনেকগুলো দল, এবং যেমন নাগরিক যে নির্বাচন সংস্কার এবং গণপরিষদ, তো আমরা যেটা বারবার করে বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য, কারণ আপনি জানেন যে বিগত প্রায় 17 বছর বাংলাদেশের মানুষ, যেই বাংলাদেশের নাগরিক যার বয়স আজকে 30, সেও কিন্তু ভোট দিতে পারেনি। তো 17 বছর যাবৎ বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে পারছে না। যদিও 2008 সালের নির্বাচনে অনেকে বলে থাকে যে একটা ফেয়ার ইলেকশন হয়েছে, কিন্তু আমরা জাতীয়তাবাদী দল জানি যে সেটাও কিন্তু একটা পাতানো নির্বাচন ছিল। সেই নির্বাচনে অনেক লোকজন কিন্তু তারা তাদের স্বাধীন মতামত প্রয়োগ করতে পারে নাই। সেই কারণে আমরা বলবো যে এই 16-17 বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এবং জাতীয়তাবাদী দল এবং অন্যান্য বিরোধী দল, বিশেষ করে জাতীয়তাবাদী দলের, আপনারা জানেন যে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা বছরের পর বছর আমাদের অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 75-76 বছর বয়সে জেলে যেতে হয়েছে এবং তাকে বিভিন্ন রকমের কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অফারও দেওয়া হয়েছিল যে আপনাকে সব ধরনের সুযোগ দেয়, কিন্তু তিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করবার জন্য তিনি কিন্তু বাংলাদেশে থেকে গিয়েছেন, জেল খেটেছেন, নির্যাতন ভোগ করেছেন, বিনা চিকিৎসায় অসুস্থ। এখন তার এমন একটা অবস্থা যে এই মুহূর্তে তিনি বাইরে গিয়েছেন কিন্তু তার সেই চিকিৎসা নেওয়ার মতো অ্যাবিলিটি নাই। তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানেরকেও নির্যাতিত হতে হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমাদের সংগ্রামী মহাসচিব এই 17 বছরে প্রায় 10 থেকে 12 বারের মতো তাকে জেলে যেতে হয়েছে। আমাদের স্থায়ী কমিটি তো আমাদের সালাউদ্দিন আহমেদ, ওনাকে তো গুম করেই রাখা হয়েছিল, দেশের বাইরে ওনাকে ইন্ডিয়াতে
তাকে ফেলে রাখা হয়েছিল, দেশে আসতে। যেমন আমি ধরেন আমার 14টা মামলা ছিল, এবং এই 17 বছর আমার একটা অভিজ্ঞতা, আমার যখন বাচ্চারা মানে প্রথম যখন হয় মানে এই ফ্যাসিস্ট সরকার আসে, তখন আমার বাচ্চাদের বয়স, একজনের বয়স 3 বছর আর একজনের বয়স 1 বছর। এই বাচ্চারা কিন্তু পরবর্তীতে এই যে বড় হয়েছে একটা আতঙ্কের মধ্যে, কারণ কখনোই আমি বাচ্চাদেরকে নিরাপদে রাখতে পারি না, মনে হচ্ছে যে কোনো সময়। মহাসচিব, জাতিসংঘের মহাসচিব কিন্তু বলেছেন যে সংস্কার দ্রুত হোক। তিনি কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্সটি করেছেন, তিনি সেখানেও কিন্তু বলেছেন যে গণতন্ত্র রক্ষা করতে সংস্কার দ্রুত সময়ের মধ্যে আমাদের দরকার। তবে আপনাদের পক্ষ থেকে, আসলে এনসিপির পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছে যে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারকেই করতে হবে এবং সংস্কারের আগে নির্বাচন নয়। বিএনপির পক্ষ থেকে বারংবার নির্বাচন আগে চাওয়া হচ্ছে, তবে আপনাদের পক্ষ থেকে আসলে বারংবার কিন্তু সংস্কারকে জোর দেয়া হচ্ছে। আজ আসলে জানতে চাই মহাসচিবের কাছে, আসলে অ্যান্টনিও গুতেরেসের কাছে আসলে আপনাদের যে স্টেটমেন্টটি আসলে ছিল, মৌলিক সংস্কারের ভিত্তিতেই সরকার তৈরি করতে হবে, এই সরকারকে আসলে প্লটটা আপনাদের তৈরি করার দাবি ছিল, সেটি নিয়ে আসলে ব্যাখ্যা জানতে চাই। ধন্যবাদ। আজকে যেই মিটিংটি হয়েছিল এটা একটি ঐতিহাসিক, এই অর্থে যে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে যে প্রোপাগান্ডা হচ্ছিল, আমরা দেখেছি যে ভারতে তার মিডিয়া নগ্নভাবে বাংলাদেশের এগেনস্টে এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এখনও বলে যাচ্ছে। পাশাপাশি আমেরিকার বিভিন্ন লবিস্টের কাছেও বাংলাদেশের পতিত স্বৈরাচারের যে দোসর তারা বিনিয়োগ করছে বাংলাদেশকে একটি কার্যকরভাবে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের জন্য। সেই প্রেক্ষাপটে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের একটি পাবলিক প্লেসে এত বড় একটা প্রোগ্রাম করেন, নিরাপদেই প্রোগ্রাম শেষ করে আমরা দেখেছি ঢাকায় আজকে এখানকার যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে এবং যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনস আছে, পাশাপাশি জাতিসংঘের আপনি জানেন যে গুলশানে যে একটা বড় নতুন অফিস হয়েছে, সেই অফিস উদ্বোধন করেছে, সবগুলো পাবলিক প্লেসে, এবং এটার মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থেই যে সঠিক পথে আছে বিশ্বের কাছে আরেকবার এটা প্রমাণিত হলো। এই জন্য এই সফরটি একটি ঐতিহাসিক সফর। এই প্রেক্ষাপটে যেই আপনারা জানেন যে যখন অধ্যাপক ইউনূস সরকার গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশগুলো থেকে এই দেশে সংস্কারের পক্ষে বিভিন্নভাবে সাপোর্ট ব্যক্ত করা হয়েছে, এবং জাতিসংঘের মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ একটি পদে থাকা ব্যক্তি যখন বাংলাদেশ এই সময় ভ্রমণ করেন, তিনি সঙ্গত কারণে এবং আমি মনে করি খুব কার্যকরভাবে, এবং এটা আসলে এটা না করলেই বরং হতো এটা এই বাংলাদেশ অভ্যুত্থানের প্রতি একটা ইনজাস্টিস করা হতো। তো উনি সবাইকে ডেকে কীভাবে জাতীয় ঐক্যমত্যের সাথে একটি সংস্কার এবং সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে এখানে প্রভাবিত করা যায় এবং উত্তরণকে টেকসই করা যায়, সেটার জন্য উনি বসেছিলেন। সেটা আমরা স্বাগত জানাচ্ছি, এবং আমরা আমাদের যেই আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত ছিলেন, আমরা যেই বিষয়টা বারবার বলে আসছি, এটা আমাদের অভ্যুত্থানের পর প্রথম থেকেই। আর যদি বলেন আরেকটু প্রেক্ষাপট টানলে, আমরা অভ্যুত্থানের আগে 3 অগাস্ট যেই দাবি তুলেছিলাম যে এখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের এখানে আপনার বাস্তবায়ন করতে হবে। তো এই জায়গাটা আমরা দেখেছি যে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো ছিল, বাংলাদেশের যে সরকার ছিল, এবং বাংলাদেশ এমন একটা জায়গা চলে গিয়েছিল যেটা আপু খুব ভালোভাবে বলেছেন যে তাদের আসলে মানে তাদের না, মানে এখানে যে রাজনৈতিক দলগুলো কিংবা গণতন্ত্র উত্তরণের কোনো পথের দিশা পাওয়া যাচ্ছিল না। এবং স্বাভাবিকভাবে 7 জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আরেকবারের মতো তারা ভেবে নিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে হয়তো বড় পরিবর্তন সম্ভব নয়। এই প্রেক্ষাপটে যখন একটি ছাত্রদের নেতৃত্বে জনতা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ছাত্র জনতার ব্যানারে, ছাত্র নাগরিকের ব্যানারে যখন সংগঠিত হয়ে এই স্বৈরাচার সরকারকে উৎখাত করতে সক্ষম হয়, তখন জাতির সামনে যে প্রথম যে প্রায়োরিটি আসে, সে প্রায়োরিটিটা হলো যে বাংলাদেশ কি আগের যেই পথ ছিল, যে ফেসিবাদী রাস্তা ছিল, সেই রাস্তায় হাঁটবে, যে ফেসিবাদী প্রতিষ্ঠানগুলো ছিল, যে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ছিল, যার মাইত বচন সবগুলো কিন্তু সংবিধান মেনে হয়েছিল। এবং সাংবিধানিকভাবে এখানে একেবারে আমরা এটা অবৈধ সরকার বলছি, ঠিক আছে, কিন্তু আমরা যদি সাংবিধানিক কথার চিন্তা করি, সাংবিধানিক ধারাবাহিকতার চিন্তা করি, তাহলে এটা অবৈধ ছিল না, সাংবিধানিকভাবেই তারা সরকারে টিকেছিল। তো আমরা প্রথমেই যেটা চেয়েছি যে এইরকম অগণতান্ত্রিক সংবিধান, যে সংবিধান এবং সংবিধান একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠিত করে, স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত মর্যাদা ও ইনসাফের ভিত্তিতে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয়েছিল, সেটা কিন্তু 72 সংবিধানে রাখা হয়নি। পাশাপাশি সংবিধানে এত যে কাটাছাটার মাধ্যমে সংবিধানের যে একটা নিজস্বতা ছিল, যেটা আপনার নাগরিককে প্রোটেক্ট করবে, এখানে
মানবাধিকারকে প্রোটেক্ট করবে, এখানে গণতন্ত্রকে প্রোটেক্ট করবে, সেটা না করে সংবিধান এখানে প্রোটেক্ট করছে সরকারকে, প্রোটেক্ট করছে আমলাতন্ত্রকে, প্রোটেক্ট করছে এখানে যারা ক্ষমতা আসবে তাদেরকে। আমরা আসলে একটা গণতন্ত্রের মাধ্যমে একটা গণভিত্তিক একটা সত্যিকার অর্থে জনগণকে প্রোটেক্ট করে এরকম সংবিধান চেয়েছি। এবং এই সংবিধানের পাওয়ার একমাত্র রাস্তা হলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, গণপরিষদ বিতর্কের মাধ্যমে। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে এখানে, ইভেন বিদ্যমান রাজনৈতিক দলের বাইরের যে ব্যক্তিবর্গ আছে তারাও নির্বাচিত হয়ে এসে এখানে সংবিধান বিতর্কে অংশগ্রহণ করার মাধ্যমে একটা জাতিকে গ্রহণযোগ্য সংবিধান উপহার দেবেন। সেই জিনিসটা কিন্তু আমরা শুরু থেকে বলে আসছি, আমরা এখনো বলছি, এবং আমরা কিছু কিছু জায়গায় অনেকটাই আমরা অ্যাকোমোডেটিভ হয়েছি। আমরা অনেক জায়গায় আমরা স্যাক্রিফাইস করছি, যে আমরা বলছি যে না, একেবারে মানে যেভাবে চাচ্ছি সেভাবে না হলো মোটা দাগে, যখন আমরা এখন যেটা চাচ্ছি যে একটা নির্বাচনের মাধ্যমে, একটি ব্যালটের মাধ্যমে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন সংঘটিত হতে পারে। কারণ আমরা ইতিহাসের দায়মুক্তি চাচ্ছি। আমরা যেই ধারাবাহিকতা, ভুলের ধারাবাহিকতা বজায় রেখে চলছি, আমরা সেই ভুলটা একটা ফুল স্টপ দিতে চাচ্ছি। আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি, যে যাত্রা আসলে এখানে এই দেশের সর্বমানুষের, সর্ব রাজনৈতিক দলের এবং সবার একটা অংশগ্রহণ থাকবে। এমনকি যেই সরকার এখান থেকে উৎখাত হয়েছে সেই সরকারের যে দোসররা এখানে রয়ে গিয়েছে, সংস্কারের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় হাত দেই, এটা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হতে পারে। সো আমরা সেই জায়গা থেকে কিন্তু আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। এবং একই সাথে যেহেতু এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আগামী নির্বাচনে আমরা বুঝতেই পারছি যে তার সামনে আপনার প্রতিযোগিতা করে ক্ষমতা আসা অন্য কারোর পক্ষে সম্ভব না, সেমটা কিন্তু গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রেও সম্ভব না। আমরা এই জন্য তাদের যে চাওয়া, তাদের চাওয়াটার উপর, যেহেতু তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং দ্রুত নির্বাচনের সাথে তাদের দল এবং তাদের দলের অনেকগুলো বিষয় যুক্ত আছে, আমরা চাচ্ছি যে তাদেরকে যাতে এখানে অ্যাকোমোডেট করে, তাদের চাওয়ার সাথে অ্যাকোমোডেট করে আমরা একই নির্বাচনে কিন্তু দুটো দাবি জানিয়েছি। এখন এই যেই পর্যায়ে আসছি, আমরা এখন পর্যন্ত আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। বাংলাদেশে অবশ্যই সংস্কার হতে হবে, যে সংস্কার না হলে বাংলাদেশ আজকে যেই জাতিসংঘের সাথে আসলে বৈঠক করা, সেটি আমাদের এটি একেবারে অভ্যন্তরীণ বিষয়, এটিতে আসলে তাদের মন্তব্য নিষ্প্রয়োজনীয়। সেক্ষেত্রে বাংলাদেশের সাধারণ জনগণ কি নির্বাচনের তারিখটি এই বছরের মধ্যে আশা করতে পারে, মানে সেটিকে কি ইতিবাচক হিসেবে নিবে কিনা জাতিসংঘের মহাসচিবের এমন মন্তব্যকে? হ্যাঁ, ডেফিনেটলি। মানে ধরেন আমরাও তো দীর্ঘদিন জাতীয়তাবাদী দল একটা জিনিসই প্রত্যাশা করছি, এবং বাংলাদেশে একটা রোল মডেল একটা নির্বাচন হোক, এটা তো বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি। তো আরও আমাদের এই প্রত্যাশাটা আরও দ্বিগুণভাবে বেড়ে গিয়েছিল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের সমস্ত মানে ফ্যাসিজমের বিপক্ষে যে সমস্ত দলগুলো ছিল সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে একই সুরে একইভাবে সমর্থন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু প্রধান উপদেষ্টা হিসাবে সবাই প্রত্যাশা করেছিলেন। তো সেটা তো ছিলই। তো সেই জায়গায় এই ধরনের একটা নির্বাচন হোক, এটা তো বিএনপি প্রত্যাশাই করে। আর এখানে যেটা বললেন যে নির্বাচনের রোড ম্যাপ কিংবা নির্বাচনের তারিখ নির্ধারণ, এটা নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন সৃষ্টি হয়েছে বিএনপি না, আমি বলবো সারা বাংলাদেশের মানুষের মধ্যেই। আমি তো আগেই বলেছি যে 17 বছর বাংলাদেশের মানুষ যেহেতু ভোট দিতে পারছে না, সেই কারণে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরেকটা বিষয় যে এখানে আপনি এজেন্ডা হিসেবে যেটা এনেছেন সংস্কারের কথা, এই জায়গাটা আমি একটু টাচ করতে চাই। দেখেন, বিএনপি কিন্তু 2018 সালে এই একবার কিন্তু 27 দফা আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। হ্যাঁ, পরবর্তীতে ওটা আরো এক্সটেনশন করে আমরা 31 দফা নিয়ে আসলাম। সব দলের, আমাদের যে বিরোধী যেই দলগুলো ছিল আমাদের সাথে, সমস্ত 41-42টি দল একত্রিত হয়ে আমরা কিন্তু এই 31 দফায় এই সংস্কার প্রস্তাব দিয়েছি। তো আজকে যারা নাগরিক কমিটি যে এই সংস্কারের কথা বলছেন, সেটা তো বিএনপি অনেক আগেই দিয়েছে, যে সময় বাংলাদেশের মানুষ চিন্তা করে নাই, যেই সময় বাংলাদেশের মানুষ কথা বলতে নিয়ে 31 দফা দিয়েছে। এবং এই 31 দফার মধ্যেই আজকে সংস্কার বলে, এর চাইতে আমি মনে করি আর বেটার কোনো সংস্কার থাকতে পারে না। দেখেন 31 দফার মধ্যে কি আছে, এখানে 31 দফার মধ্যে আছে যেটা আমরা দেখি যে ধরেন আমার যে আইনগুলো চলছে সেটাকে আমরা করি। তো আমেরিকায় কি হয় যে এক ব্যক্তি 2 টার্মের বেশি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে না, আমরা কিন্তু সেইটা নিয়েছি। পৃথিবীর মধ্যে সব
সবচেয়ে ভালো উদাহরণটি আমরা অ্যাকসেপ্ট করেছি। আমরা বলেছি যে এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার চেষ্টা করেছি। আমরা বলেছি একটা রেইনবো ন্যাশন আমরা করতে চাই, জাতীয় ঐক্যমত্যের একটি সরকার গঠন করতে চাই। আমরা বলেছি যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এখানে আপার হাউস এবং লোয়ার হাউস, মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, আমরা সেটার কথা বলেছি। আমরা এই ধরনের 31টা দফা কিন্তু জাতির সামনে উন্নীত সভায় গিয়েছিলাম, কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল ওইটাই, যে 31 দফা একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদের পৌঁছে যাওয়া, এবং বাংলাদেশের নতুন বাংলাদেশ, এই যে নতুন যে বন্দোবস্ত, এটা তো বিএনপি সবার আগে বলেছে যে আমরা একটা নতুন বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র কাঠামো হিসাবে বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাই। এই 31 দফার মধ্যে কিন্তু সব কিছু আছে। সেই জায়গায় কিন্তু আমাদের এই যে নতুন বন্ধুরা যারা আমাদের 31 দফাটা পড়েন, ভালো করে দেখেন সেটা, আর আলোচনার টেবিলে আমরা সব ধরনের বিষয়গুলাই নিয়ে আসতে চাই, এবং এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, যে এখানে সব ধরনের বিষয়, মানে প্রত্যেকটা নাগরিক তার চিন্তা চেতনা প্রকাশ করার স্বাধীনতা থাকবে। সেটা আমার কাছে খারাপ লাগতেও পারে, কিন্তু তারপরও আমি সেটা কিন্তু বাধা দিতে পারি না। তো এই বিষয়গুলো আমরা বিএনপির পক্ষ থেকে, এই যে ধরেন আজকে যে বিএনপি সংগ্রামী মহাসচিব আপনি যেটা বললেন যে জাতিসংঘের যে মহাসচিবের সাথে সাক্ষাতের বিষয়টি বলেছেন, এক জায়গায় কিন্তু উনি বলেছেন যে আসলে বিষয়টা এই যে গোল টেবিলের এটা বিষয় কিন্তু আমি তেমন কিছু মানে বুঝতে পারলাম না। এটার কারণ কি, এটা হচ্ছে কি যে বুঝতে পারে নাই, তারপরও কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা প্রত্যেকটা বিষয়কে, কোনো কিছুকেই কিন্তু বিএনপি হালকা করে দেখছে না, আমরা প্রত্যেকটা বিষয়কেই গুরুত্ব সহকারে নিচ্ছি, এবং প্রত্যেকটা বিষয় তবে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে 31 দফা তো ঘোষণা হয়েছে ইভেন গত নির্বাচনেরও আগে। তো সেই দফায় যেই দাবিগুলো ছিল, প্রস্তাবগুলো ছিল, এগুলো বেশিরভাগই এই ইন্টারিম গভর্নমেন্টের সময় বাস্তবায়ন হচ্ছে, প্রথমত। দ্বিতীয়ত হলো যে 31 দফা ঘোষণা হয়েছিল একটি শান্তিপূর্ণ সময়ে, একটি ফেসিবাদী নিষ্পেষণের সময়ে, কিন্তু এরপরে একটি বড় বিপ্লব ঘটে গিয়েছে। এখানে এমন একটি মানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি ঘটে গিয়েছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এখানে আপনার গত স্বৈরতন্ত্রের যেই দোসররা, তাদের যেই সাথে যুক্ত বিভিন্ন গোষ্ঠীগুলো সবাই নিরস্ত্র জনগণের উপরে অস্ত্র তাক করে একটা সিচুয়েশন তৈরি করেছিল, যেই যুদ্ধে ছাত্র জনতা জয়ী হয়। এবং বিএনপিগত 15-16 বছরে যত হত্যাকাণ্ড ঘটেছে, এখানে বিডিআর গণহত্যা হয়েছে, শাপলায় গণহত্যা হয়েছে, আরও যত গুম খুন হয়েছে, সবগুলোর আমরা বিচার চাই। এখন আমরা নিজেরা অবশ্যই জানি যে বিচার খুব দ্রুত বাস্তবায়ন সম্ভব না, কিন্তু আমরা বিচারিক যে কাঠামো আছে, আমরা সেই কাঠামোটাকে শক্তিশালী করতে চাই, যে এখান থেকে ফাঁক ফোকরে যাতে এখানে অপরাধীরা বের না হয়ে যেতে পারে। কারণ আপনি নিশ্চয়ই একমত হবেন যে আগামী দিনে আপনার আমার নিরাপত্তা নির্ভর করছে গত দিনে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর সুবিচার হচ্ছে কিনা। না হলে আগামী দিন যে কেউ বাংলাদেশের সাধারণ জনগণকে, তাদের তখন উচিত যে বিচার যাতে দ্রুত সময় সংঘটিত করা সম্ভব হয়, সেটার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা। ইভেন সংস্কারের কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় মনে হয়, আপনারা জানেন যে জুলাই চার্টার 6টি আপনার সংস্কার কমিশনের সমন্বয়ে যেই আপনার ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে তারা এখানে আপনার স্প্রেডশিট দিয়ে দিয়েছে যে তারা সংস্কারের 166টি ধারার মধ্যে কোন কোন ধারার সাথে একমত নয়, কিংবা তাদের নিজস্ব রিজার্ভেশন আছে, প্রস্তাব আছে। এটা কিন্তু আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, তারাও কিন্তু আরও সময় চেয়েছে যে তারা আসলে এইটা এইভাবে এমসিকিউ পদ্ধতি দিতে পারবে না, তারা আরও সময় নিয়ে সংস্কারের মতামতটা দিবে। তাহলে আমরা যদি বলি যে নির্বাচন তো সবাই চায়, আমরাও নির্বাচন চাই, যেহেতু আমরা রাজনৈতিক দল, এখন আমরাও দ্রুত নির্বাচন চাই, কিন্তু এখন আমরা যে সংস্কারের মাধ্যমে আমরা যে পুনর্গঠন না করে যদি নির্বাচন হয়, আমরা তো ভয় পাচ্ছি নির্বাচনের পর বাংলাদেশ আবার পুরনো ধারায়, পুরনো কায়দায় ফিরে যাবে, আমরা সেটা হতে দিতে চাই না। আমরা